আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বেশ আলোড়ন সৃষ্টিকারী বিষয় নিয়ে কথা বলবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে সাম্প্রতিক বিতর্ক, সেটা নিয়ে আমরা একটু গভীরে যাব। হ্যাঁ, মানে বিষয়টা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমরা মূলত একটা ইউটিউব ভিডিও বিশ্লেষণ করে দেখছি। সেখানে চ্যানেল ২৪-এর একটা রিপোর্টের কথা বলা হয়েছে, যেখানে বইটার লেখককে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ঠিক। তো আমাদের উদ্দেশ্য হলো অভিযোগটা আসলে কি, আর যে উৎসটা আমরা দেখছি সেখানে কি যুক্তি দেওয়া হচ্ছে, মানে কোনো ভুল বোঝাবুঝি আছে কিনা এর পেছনে। তাহলে শুরু করি। চ্যানেল ২৪-এর রিপোর্টের মূল দাবিটা ছিল যে অসমাপ্ত আত্মজীবনী বইটা আসলে বঙ্গবন্ধু নিজে লেখেননি। লেখেননি? মানে তাহলে কে লিখেছেন? তাদের দাবি অনুযায়ী পুলিশের সাবেক আইজি জাবেদ পাটোয়ারি, ওনার নেতৃত্বে নাকি ১২৩ জনের একটা টিম। ১২৩ জন একটা আত্মজীবনী লিখতে? হ্যাঁ, এরকমই বলা হয়েছে রিপোর্টে। আর এটাও নাকি বলা হয়েছে যে এই কাজের পুরস্কার হিসেবেই মানে জাবেদ পাটোয়ারি পরে আইজি হন, আর ওই টিমের সদস্যদের ফ্ল্যাট, নগদ টাকা এসব দেয়া হয়। আচ্ছা, এটা তো খুবই গুরুতর অভিযোগ। কিন্তু আমরা যে উৎসটা ফলো করছি সেখানে তো এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যেমন বইয়ের ভূমিকাতেই তো এর লেখার প্রেক্ষাপট বলা আছে, তাই না? একদম পরিষ্কার বলা আছে। বঙ্গবন্ধু জেলে বসে ১৯৬৬ থেকে ৬৯ সালের মধ্যে ৪টা খাতায় লিখেছেন ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনা নিয়ে। আর বইটাতে তো ওনার হাতের লেখার নমুনাও দেওয়া আছে। হ্যাঁ, সেটাও আছে। আর খাতাগুলো পাওয়ার পর শেখ হাসিনা নিজে উদ্যোগ নিয়েছিলেন। অধ্যাপক সালাউদ্দিন আহমেদ, শামসুজ্জামান খান, ডক্টর এনামুল হক, এমন অনেক বিশিষ্ট ব্যক্তিরা মিলে এটা সম্পাদনা করেন। ভূমিকাতেই তো সব বিস্তারিত আছে। আরেকটা বিষয় তো ভাবনার, একটা ২৮৮ পৃষ্ঠার বই, স্মৃতিচারণমূলক, সেটা লিখতে ১২৩ জন লোক লাগবে। ব্যাপারটা কেমন যেন অবাস্তব লাগছে না? ঠিক, উৎসতাতেও এই প্রশ্নটা তোলা হয়েছে। তাছাড়া ওই রিপোর্টে কিন্তু মূল অভিযুক্তদের কারো বক্তব্য নেওয়া হয়নি। ধরুন জাবেদ পাটোয়ারি বা ওই ১২৩ জনের দলের কারো সাক্ষাৎকার, তেমন কিছুর উল্লেখ নেই। শুধু বলা হয়েছে ফোনে পাওয়া যায়নি। সম্পাদক পর্ষদের কারো কথাও নেই? না, তথ্য যাচাইয়ের একটা বড় ঘাটতি কিন্তু স্পষ্ট। আচ্ছা, তাহলে কি অন্য কোনো বিষয়ের সাথে জড়িয়ে গেছে? কোনো ভুল বোঝাবুঝি? উৎসটার বিশ্লেষণে তো আরেকটা প্রকল্পের কথা বলা হচ্ছে, সিক্রেট ডকুমেন্টস নিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন। এটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা প্রজেক্ট। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের উপর পাকিস্তান সরকারের স্পেশাল ব্রাঞ্চ বা এসবি ১৯৪৮ থেকে ৭১ পর্যন্ত যেসব গোয়েন্দা রিপোর্ট করেছিল, ওই রিপোর্টগুলো? হ্যাঁ, সেই সব রিপোর্টের একটা বিশাল সংকলন অনেকগুলো ভলিউমে বেরোচ্ছে, সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এই নামে। আচ্ছা, এটা তো তাহলে আর্কাইভাল কাজ, গোয়েন্দা নথি সংগ্রহ, ইংরেজি সরকারি নথি। এখন এই সিক্রেট ডকুমেন্টস প্রকল্পের জন্য আর্কাইভ থেকে এসবি ফাইল বাছাই, যাচাই, সংকলন এসব করতে কিন্তু একটা বড় টিম কাজ করেছিল। তাহলে কি হতে পারে যে ওই ১২৩ জনের টিমটা আসলে এই আর্কাইভাল কাজের সাথে যুক্ত ছিল? উৎসটার বিশ্লেষণ কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। খুব সম্ভবত চ্যানেল ২৪-এর প্রতিবেদক এই দুটো বিষয়কে আত্মজীবনী লেখা আর গোয়েন্দা নথি সংকলন এই দুটোকে গুলিয়ে ফেলেছেন। তার মানে বঙ্গবন্ধুর নিজের লেখা স্মৃতিচারণ আর সরকারি গোয়েন্দা রিপোর্ট সংকলন দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিসকে এক করে ফেলা হয়েছে। হ্যাঁ, আর এই বিভ্রান্তিটাই সম্ভবত মূল সমস্যা। এর ফলেই হয়তো আত্মজীবনী লেখকত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে, হয়তো কোনো গভীর যাচাই ছাড়াই। উৎসটা বলছে প্রতিবেদক সম্ভবত এই পার্থক্যটা ধরতেই পারেননি। উৎসটিতে তো চ্যানেলটি সাংবাদিকতার মান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, তাই না? সম্পাদকীয় প্রক্রিয়াটা কেমন ছিল? এত বড় একটা দাবি, অথচ কোনো শক্ত প্রমাণ নেই, অভিযুক্তদের বক্তব্য নেই। এটা কিভাবে টিভিতে গেল? হ্যাঁ, সেই প্রশ্নটাও আছে। সেখানে একটা উদ্বেগের কথাও বলা হয়েছে যে অনেক সময় গণমাধ্যমকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হয় কিনা, যেমন হয়তো ব্যবসায়িক সুবিধা বা রাজনৈতিক পট পরিবর্তনের পর আগের সরকারের কাজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা, এরকম কিছু আর কি। আচ্ছা, তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি, একটা টিভি রিপোর্ট বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু আমরা যে বিশ্লেষণ দেখছি তাতে মনে হচ্ছে এটা সম্ভবত
অন্য একটা আর্কাইভাল প্রকল্পের সাথে গুলিয়ে ফেলার কারণে ঘটেছে। একদম। আর বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে উৎসটা বলছে যে এটা বেশ দুঃখজনক। কিভাবে যাচাইবিহীন খবর সমাজে বিভ্রান্তি আর বিভেদ তৈরি করতে পারে, বিশেষ করে জাতির পিতা বা এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হলে। গণমাধ্যমের দায়িত্বের প্রশ্নটা আবার সামনে আসছে। অবশ্যই তথ্য যাচাইয়ের গুরুত্ব যে কতটা সেটা আবার বোঝা গেল। তাহলে আজকের আলোচনা থেকে এটাই শিক্ষণীয় যে কোনো তথ্য পাওয়ার পর আমাদের নিজেদেরও একটু সতর্ক হওয়া দরকার, একটু যাচাই করে নেওয়া দরকার। ঠিক, এখানেই আমরা শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এই যে তথ্যের এত ছড়াছড়ি, এই যুগে মিডিয়া বা অন্যান্য তথ্য উৎসের কাছে আমরা ঠিক কী ধরনের স্বচ্ছতা আশা করতে পারি? তাদের দায়িত্বশীলতার মানদণ্ডটা কেমন হওয়া উচিত? এটা নিয়ে ভাবা যেতে পারে।